আসসালামু আলাইকুম। আমি তোমাদের আব্দুল্লাহ ভাইয়া, সায়েন্স কোচিং এ উচ্চতর ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আমরা আজকে মূলত হচ্ছে গণিত চ্যাপ্টারটা হচ্ছে বহু নির্বাচন গুলো দেখবো। এখন শুরুতেই বলে রাখি হচ্ছে বহু নির্বাচন গুলো হচ্ছে আমরা এমন ভাবে দেখবো যেখানে অনেক শর্টকাট আমরা ব্যবহার করবো, যেগুলো আমাদেরকে গতানুগতিক নিয়মের চেয়ে খুব কম সময়ে হচ্ছে সলভ করতে হেল্প করবে। ওকে, এখন মনে করেন আপনি যদি স্বাভাবিক নিয়মে যদি করতে চান তাহলে মনে করেন কোন একটা এমসিকিউ সলভ করতে 2 মিনিট সময় লাগবে, কিংবা মানে এই জায়গায় আমরা যদি শর্টকাট গুলো ব্যবহার করি তাহলে আমরা 1 মিনিটে সলভ করতে পারবো, তার মানে আমরা 1 মিনিট সেভ করতে পারতেছি। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে কোনো একটা কিছু যদি তোমরা কখনো শর্টকাট ওয়েতে যদি সলভ করতে চাও তাইলে কিন্তু তোমাকে এর বিনিময়ে একটু কষ্টটা বেশি করতে হবে। তো এখানে ব্যাপারটা সেম, যে সেমটা কোথায়, যে তোমাকে একটু কষ্টটা বেশি করতে হবে কোন জায়গায়, মূলত কষ্টটা বেশি করতে হবে হচ্ছে ওই শর্টকাট গুলো একটু আলাদা করে মনে রাখতে হবে। এখন কেউ আবার এটা ভয় পাইও না যে শর্টকাটটা মনে রাখতে হবে, মানে অনেক কঠিন মনে হয়, অনেক বেশি কিছু মুখস্থ করতে হবে মনে হয়, এরকম কোনো কিছু না। ইজি ব্যাপার আছে, সলভ করতে থাকলে তুমি একবার আমার সাথে সলভ করবে আর নিজে নিজে সলভ করলে দেখবে যে তোমার এমনিতে হচ্ছে জিনিসগুলো হচ্ছে বোঝা হয়ে গেছে। দেখ, আমরা তাহলে শুরু করি। তো আমি একটু বলে দিই, কণিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ এমসিকিউ থাকবে হচ্ছে পরাবৃত্ত থেকে। ঠিক আছে, উপবৃত্ত এবং অধিবৃত্ত থেকে এমসিকিউ অবশ্যই থাকবে, কিন্তু থাকলেও ওইগুলোতে তেমন আহামরি লেভেলের কিন্তু শর্টকাট প্রয়োজন পড়ে না। ঠিক আছে, শর্টকাট গুলো প্রয়োজন পড়বে সবচেয়ে বেশি পরিমাণে পরাবৃত্তের ক্ষেত্রে। সেজন্য আমি এখানে যতগুলো শর্টকাট দেখাবো তার বেশিরভাগই থাকবে হচ্ছে পরাবৃত্তের জন্য। আর উপবৃত্ত অধিবৃত্তের জন্য একদম সহজ। আমি অলরেডি ক্লাসেও বলছি, উপবৃত্তে যে সূত্রগুলো আমরা ব্যবহার করছি তাই আমরা অধিবৃত্তে ব্যবহার করবো, এবং শর্টকাটের ক্ষেত্রে শুধু আমরা আপনার একটা দুইটা জিনিস জানতে পারলেই হবে। ইনশাল্লাহ আমরা বাকি সবগুলো হচ্ছে ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা কথা না বাড়াই শুরু করি। ওকে, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে হচ্ছে এখানে কথা বলবো সেটা হচ্ছে কণিকের প্রকৃতি নির্ণয়। কণিকের প্রকৃতি নির্ণয়। এখন এই কণিকের যে প্রকৃতি নির্ণয় করতে বলছে, আমরা শুরুতেই বলে আসতেছি যে কণিককে মোট 5টা অংশে ভাগ করা যায়: জোড়া সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো মূলত কোন একটা কোয়েশ্চেন দিয়ে যদি আমাকে বলে যে এই কোয়েশ্চেনটা কোন কণিককে নির্দেশ করে, মানে কণিকের প্রকৃতিটা নির্দেশ বের করতে হয়েছে, তখন আমরা কি করব দেখেন। আমরা এখানে টোটাল 4টা জিনিসের জন্য করব, যে বৃত্ত হইলে আমি কিভাবে চিনবো, পরাবৃত্ত হইলে, উপবৃত্ত হইলে, অধিবৃত্ত হইলে কিভাবে চিনবো। তো এই ব্যাপারগুলোতে আসার আগে আমি ছোট্ট করে একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দ্বিঘাতের আদর্শ সমীকরণ। এখন শুনেন, দ্বিঘাতের আপনি সাধারণ সমীকরণ কিন্তু আগেই জানছেন। আমরা একটা সমীকরণ জানি না সবসময়, যেটা ইউজ করি সেটা হচ্ছে কি, যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0। এটা হচ্ছে কি দ্বিঘাতের সাধারণ সমীকরণ। কিন্তু এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে কি দ্বিঘাতের আদর্শ সমীকরণ। দ্বিঘাতে কোন ধরনের সমীকরণ? দ্বিঘাতের আদর্শ সমীকরণ। এখন একটু ভালো করে বুঝেন, দ্বিঘাতের যে আদর্শ সমীকরণ সেটা দেখতে কিরকম। এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h(x)(y) প্লাস 2g(x), এটা কিন্তু জি, এইটা জি, 2g(x) প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই এত বড় দ্বিঘাতের আদর্শ সমীকরণ থেকে আমাদের শুধু 3টা জিনিসের মান লাগবে। একটা হচ্ছে এ এর মান, এ মানে কি এক্স স্কোয়ার সহগ, বি এর মান, বি মানে কি ওয়াই স্কোয়ার সহগ, এইচ এর মান, এইচ এর মান কিভাবে বের করবো, এখানে দেওয়া আছে এক্স ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2 হবে। এক্স ওয়াই এর সহগ কত হবে, ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে সেটাই হবে আমাদের কিসের মান, এইচ এর মান। এখন কত হচ্ছে, এই যে আমার এ, বি এবং হচ্ছে এইচ, এই 3টা মান দিয়ে আমি কিভাবে হচ্ছে নির্ণয় করবো দেখুন। প্রথম কথা হচ্ছে যদি বলে যে, আপনি শর্তটা দেখেন, শর্তটা হচ্ছে কি, যদি এ এর মান বি এর মানের সমান হয় আর এইচ এর মান যদি 0 হয়, তখন সেটা বৃত্ত হয়ে যাবে। কার মান কার সমান হলে, এ এর মান বি এর সমান হলে আর এইচ এর মান 0 হলে। আমরা একটু ব্যাপারটা দেখি যে কেমনে আসলে। তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণ যদি বসাই দেখি, দেখেন তো এ এর মান বি এর মানের সমান। তার মানে আমি কি বলতে পারবো না, যদি শুরুতে আমার এ এক্স স্কোয়ার থাকে তো বি এর মানও তো কি এ এর মানের সমান। তার মানে বি ওয়াই স্কোয়ার না লিখে আমি এখানে লিখতে পারবো কত, এ ওয়াই স্কোয়ার, যেহেতু এরা পরস্পর সমান। এইচ এর মান 0 বলছে, তার মানে কি 2h(x)(y), এর পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের বাকি থাকবে আসলে কত, 2x প্লাস 2f(y) প্লাস c ইকুয়াল টু কত, 0।
আচ্ছা, এই যে সমীকরণটা আমি এখন বের করলাম, এটা কি বৃত্তের সমীকরণ না? কেমনে জানি? কারণ আমরা বৃত্তের চ্যাপ্টারে পড়ে আসছি যে বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহ কি থাকে, সেম থাকে। এখানে কিন্তু সেম আছে, আর এক্স ওয়াই জেড কোনো পদ নাই। সেই জন্যই বলছে যে এ এর মান বি এর মানের সমান হইলে এবং এইচ এর মান জিরো হলে সেটা বৃত্ত হয়। আর বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত হবে? জিরো। আচ্ছা, এরপরে দেখেন পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের জন্য শর্তের যে কাজটা, কাজটা তিনটার ক্ষেত্রেই সেম, শুধু মানটা ডিফারেন্ট আসবে। এ বি গুণ করবেন, এইচ স্কোয়ার বিয়োগ করবেন। যদি মানটা জিরো চলে আসে তখন সেটা পরাবৃত্ত। যদি মানটা জিরো চলে আসে তখন সেটা কি? পরাবৃত্ত। যদি দেখেন যে জিরো চেয়ে বড় আসতেছে তাহলে উপবৃত্ত, যদি জিরো চেয়ে ছোট আসে তাহলে অধিবৃত্ত। আর উৎকেন্দ্রিকতার মান আমরা অলরেডি জানি যে ই এর মান ওয়ান হইলে পরাবৃত্ত, জিরো এর চেয়ে বড়, ওয়ান এর চেয়ে ছোট হইলে উপবৃত্ত, ওয়ান এর চেয়ে বড় হইলে অধিবৃত্ত। এবার আমরা কিছু প্রবলেম সলভ করি। যেমন শুরুতে দেখেন এই যে কোয়েশ্চেনটা, এখানে আপনারা কেউ এটা এক্স মাইনাস ওয়াই মনে করেন না, এটা আসলে ওয়ান। এটা ওয়ান। দেখেন, এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এই সমীকরণটা কি নির্দেশ করে? তাহলে আপনি চিন্তা করুন তো, আপনি যদি এই এক নম্বর সমীকরণটাকে ভাঙেন তাহলে এক্স এর উপরে স্কোয়ার পাবেন, কিন্তু ওয়াই এর পাওয়ার কত? ওয়ান। তাহলে এটা আসলে কাকে বোঝায়? পরাবৃত্তকে বোঝায়। কারণ আমরা জানি পরাবৃত্তের সমীকরণে যে কোনো একটি চলকের পাওয়ার কি হইতে পারে, যে টু হইতে পারে, আর একটার পাওয়ার সবসময় কত থাকবে? ওয়ান থাকবে। তাহলে এটাই কি? পরাবৃত্ত। এরপর দেখেন তো, কোন কণিকের উৎকেন্দ্রিকতা √3 / কত? টু। √3 / 2। এখন দেখেন, উৎকেন্দ্রিকতা মানে কি? ই এর মান না? তো ই এর মান √3 / 2। এই √3 / 2 মানটা, এটা কি জিরো এর চেয়ে বড়, ওয়ান এর চেয়ে ছোট না? জিরো এর চেয়ে বড়, ওয়ান এর চেয়ে ছোট। তাহলে জিরো এর চেয়ে বড়, ওয়ান এর চেয়ে ছোট, এই যে ছক অনুসারে আমরা কি জানি? উপবৃত্তের জন্য হয়। তাহলে আমাদের এখানে আনসারটা কত হবে? উপবৃত্ত। ওকে। এরপর দেখেন, বিশাল একটা সমীকরণ দিছে, বলছে এই সমীকরণটা কি নির্দেশ করে। তাহলে আমরা জানি এই ধরনের সমীকরণকে দ্বিঘাতের আদর্শ সমীকরণ বলে। তাহলে আমরা চেক করব, কি চেক করব? আমরা প্রথমে এ বি মাইনাস এইচ স্কোয়ার এই শর্তটার মান চেক করবো। তাহলে এ এর মান দেখুন তো, এক্স স্কোয়ারের সহগ কত? 9 ইন্টু বি এর মান কত? 12। বি এর মান কত? 12। আচ্ছা, এই দুইটা গুণ করব। এবার কি? মাইনাস এইচ স্কোয়ার, দেখেন তো এইচ স্কোয়ার মানে কি? এক্স ওয়াই এর সহগ /2 না? এক্স ওয়াই এর সহগ এখানে কত? -24। -24 কে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন, -12। তাহলে -12 কে আপনি কি করবেন? যে স্কোয়ার করবেন, যে -12 কে আপনি কি করবেন? স্কোয়ার করবেন। যখন আপনি এই ক্যালকুলেশনটা করবেন এখান থেকে পাবেন -36। ঠিক আছে। এখন এই যে ঋণাত্মক মান আসছে না, এই যে ছক থেকে দেখে পেলেন তো আপনি, ঋণাত্মক মান কার জন্য আসে? অধিবৃত্তের জন্য। তাহলে এটা আমাদের আনসারটা কত হবে? অধিবৃত্ত। এরপর আসেন, এটা আমি যখন ক্লাসে অনুশীলনের ম্যাথ করাচ্ছিলাম তখন বারে বারে বলছিলাম যে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতে আসে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কেন্দ্রবিহীন কণিক কোনটি? যে কোন কণিকের কেন্দ্র নেই। বৃত্তের কেন্দ্র আছে, উপবৃত্তের কেন্দ্র আছে, অধিবৃত্তেরও কেন্দ্র আছে, কেন্দ্র নেই শুধুমাত্র পরাবৃত্তের। কিসের নাই? পরাবৃত্তের। যখন দেখেন এখানে প্রথম যে সমীকরণটা দিছে সেটা কিন্তু বৃত্তের সমীকরণ, মানে এটা আমার আনসার হবে না। তাহলে পরেরটাও বৃত্তের সমীকরণ, এটাও আমার আনসার হবে না। ঠিক আছে। শেষেরটা কিন্তু সরলরেখার সমীকরণ, সেটা কিন্তু আমার আনসার হবে না। সরলরেখার সমীকরণ কিভাবে চিনছি? চলকের পাওয়ার ওয়ান তাই। তাহলে এই 3 নম্বর সমীকরণটাই হবে আমার আনসার। ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই। তারপর আমরা জানি যে পরাবৃত্তের সমীকরণে একটা চলকের পাওয়ার টু, অন্যটা কত হয়? ওয়ান। আবার দেখেন সুন্দর একটা সমীকরণ দিছে, সলভ করতে বলছে। আসেন আমরা সলভ করি। তাহলে কি? আচ্ছা, এখানে সলভ করা আছে, আমি জাস্ট বুঝে দিই। এ বি মাইনাস এইচ স্কোয়ার অবস্থা না, এ এর মান কত? 9। ঠিক আছে। বি এর মান কত? ওয়াই স্কোয়ার সব কত? -16। দেখেন 9 আর -16 কি করছে? গুণ করছে। এবং মাইনাস কি এইচ স্কোয়ার হবে না? তো এইচ মানে কি? এক্স ওয়াই এর সহগ না? এখানে এক্স ওয়াই এর সহগ /2, এক্স ওয়াই এর সহগই তো নাই। সহগ নাই মানে কত? জিরো। জিরো কে দুই দিয়ে ভাগ করলে কত? তাও জিরো। এই যে তাও zero। তাহলে আমার আনসার চলে আসে কত? -144। মাইনাস ঋণাত্মক কার জন্য আসে? অধিবৃত্তের জন্য। তাহলে আমার আনসার কি? অধিবৃত্ত। বুঝতে পারছেন? ওকে। এবার আসেন টাইপ 2। আচ্ছা, এখানে লিখছে হচ্ছে চিত্র হতে চিহ্নিতকরণ। এটা আপনারা নোট করার সময় লিখবেন যে পরাবৃত্তের চিত্র হতে চিহ্নিতকরণ, কারণ এই টাইপটা শুধুমাত্র পরাবৃত্তের ক্ষেত্রেই আসে। ওকে। তো এখানে বেসিক্যালি হবে কি, আমি বলি। আপনাকে একটা সমীকরণ দিবে, বলবে যে সমীকরণ অনুসারে নিচের কোন চিত্রটা সঠিক। ওকে। বুঝতে পারছেন? আচ্ছা, আসেন দেখেন। প্রথমে বলছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -12y, নিচের কোনটা? এখন শুনেন, এখানে আমরা জানি যে যে চলকের পাওয়ারটা ওয়ান থাকে চিত্র সে অক্ষ বরাবর হয়। তো এখানে তো ওয়াই চলকের পাওয়ার ওয়ান, তাহলে চিত্রটা অবশ্যই ওয়াই অক্ষ বরাবর হবে না? তার মানে আমার দেখেন প্রথম চিত্রটাও আনসার হবে না, এবং হচ্ছে 4 নম্বর চিত্রটাও আনসার হবে না। হয় 2 নম্বর হবে, 3 নম্বর হবে, তাই না? তাহলে এখন 2 আর 3-এর মধ্যে কোনটা হবে? দেখেন তো, ওয়াইটা কি নেগেটিভ না? এই যে -12y বলছে না, আমার ওয়াই কে নেগেটিভ দিকে কোনটা আছে? 3 নম্বর। তাহলে 3 নম্বরটাই আনসার। আরেকটা চেক করি।
দেখেন, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু হোল স্কয়ার, আবার সেম কথা, যে চলকের পাওয়ার ওয়ান চিত্রটা সে অক্ষ বরাবর, তার মানে ওয়াই অক্ষ বরাবর। ওয়াইটা এখানে কি পজিটিভ না? তাইলে দেখেন, পজিটিভ যদি হয় তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার জীবনে আনসার হবে না। রাইট? এবার আসেন, প্রথম আর দুই নাম্বার অপশনে কিন্তু ওয়াইটা পজিটিভ অক্ষ বরাবর আছে, বাট প্রবলেমটা হচ্ছে এই উৎপাদকে। এই এক্স প্লাস টুটাকে আপনি জিরো আকারে সাজিয়ে লিখবেন, সেখান থেকে এক্স এর মানটা পাবেন -2, এর মানটা কত পাবেন? -2। আপনি দেখবেন যে চিত্রে কোন জায়গায় এক্স এর মান -2 আছে, দেখেন তো। এই যে বিন্দুটা, এটা কি অবশ্যই এক্স এর মান কত হবে? +2 হবে না? কারণ এটা যদি মূল বিন্দু হয়, এটা যদি কি হয়, মূল বিন্দু হয়, তাহলে অবশ্যই এটা +2। তাহলে এটা কি হচ্ছে? -2। এক্স এর মান এখানে কি হবে? -2। তার মানে আমার আনসার হবে কোনটা? 2 নাম্বারটা। কথা মাথায় ঢুকছে? তাহলে আমরা দুইটা বিষয় খেয়াল রাখবো শুধু। প্রথম কথা হচ্ছে কোন অক্ষ বরাবর চিত্র হবে সেটা, সেকেন্ড কথা হচ্ছে কোন উৎপাদক দিয়ে আছে কিনা সেটা। 3 নাম্বারটা দেখি বলুন তো, এখানে কি কোনো উৎপাদক আছে? নাই। ওয়াইটা পজিটিভ না, তাহলে প্রথমটাই অ্যান্সার শেষ। এরপর দেখুন তো 4 নাম্বারটা। 4 নাম্বারে কি ওয়াইটা কি নেগেটিভ, তাহলে দেখেন সবগুলাই নেগেটিভ, কিন্তু উৎপাদক আছে। তাহলে এক্স এর মান 1 যেটা, সেটাই আমাদেরকে ধরে নিতে হবে। এক্স এর মান 1 তো এটাতেই আছে, তাই না? তাহলে এটাই আমাদের আনসার। ওকে, মাথায় ঢুকছে? আচ্ছা, এবার আসেন হচ্ছে টাইপ 3। শুনেন, টাইপ 3 তে যে লিখছে এ নির্ণয়, এখন এটা কিসের এ নির্ণয়? আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাই এটা কিসের এ নির্ণয়? কারণ উপবৃত্ত সমীকরণে তো এক্স স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার আছে, সেটা সেই এ নাকি অন্য কোনো এ? এটা আসলে আপনারা লিখবেন টাইপ 3 তে পরাবৃত্তের এ নির্ণয়। পরাবৃত্তের এ নির্ণয়, আসলে পরাবৃত্তের এ নির্ণয় মানে কাকে বোঝাচ্ছে? আমরা একটা সমীকরণের ক্ষেত্রে খেয়াল করি না, এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ay, ঠিক আছে? অথবা আপনি যদি বলেন যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত, 4 a x। তাহলে এই যে এখানে এটা আছে, সেই এর মানটা নির্ণয়। এখন ভালো করে বুঝেন, আমরা যখন স্বাভাবিকভাবে হচ্ছে ক্যালকুলেশন গুলো করতাম, যেমন হচ্ছে যে দেখেন এখানে এই যে বিশাল সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে যদি আপনাকে বলি যে এর মানটা বের করেন, তাহলে আপনি কিভাবে বের করবেন? তো অবশ্যই সমীকরণটাকে এভাবে সমাধান করবেন 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 করবেন, শেষে গিয়ে আপনি কত পাবেন? এর মানটা পাবেন। এভাবেই তো আপনি সলভ করবেন, তাই না? কিন্তু আপনি চিন্তা করেন তো, আমি যদি ব্যাপারটা আপনার জন্য আরো সহজ করে দিই, তাহলে কেমন হয়? তাহলে দেখেন আমরা সহজটা কিভাবে করব। এখানে উপরে একটা শর্টকাট দিয়ে আছে এর মান নির্ণয় করার। প্রথমে এই শর্টকাটটার ভগ্নাংশের নিচের অংশটা বুঝে ফেলি। নিচের অংশে এই যে 4টা দেখতেছেন না, এটা ফিক্স, এটা সবসময় ফিক্স থাকবে। এবার বলছি কি, বর্গ বিশিষ্ট চলকের সহগ। বর্গ বিশিষ্ট চলকের সহগ, মনে করেন পরাবৃত্তের সমীকরণে কোথাও আছে এক্স স্কোয়ার, তাহলে বর্গ বিশিষ্ট চলকটা হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স, ঠিক আছে? সেক্ষেত্রে তার সহগটা আমরা নিব। ওকে, তাহলে এখন দেখেন আমি একদম প্রবলেম সলভের মাধ্যমে হচ্ছে এটা বুঝাই দিই। এই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেনটা সিমিলার। দেখেন এটা আমরা এখন কিভাবে সলভ করতে, তাহলে এ নির্ণয় করবো না? তাহলে নিচে কত হবে? 4 ইন্টু কি, বর্গ বিশিষ্ট চলক, তাহলে বর্গ বিশিষ্ট চলক এখানে কত? এক্স স্কোয়ার না? তাহলে এক্স স্কোয়ার সহ কত? 1। শেষ। এবার উপরের লাইনটা একটু ভালো করে বুঝতে হবে। বলছে অন্য চলক। শুনেন, অন্য চলক বুঝেছে হচ্ছে বর্গ বিশিষ্ট চলক যদি এক্স হয়, অন্য চলক মানে ওয়াই। কথা ক্লিয়ার? যদি আপনার সমীকরণে বর্গ বিশিষ্ট চলক যদি ওয়াই স্কয়ার হইতো, তাহলে অন্য চলকটা কি হইতো? সেটা হইতো এক্স। এখন অন্য চলককে সমান চিহ্নের ডান পাশে নিয়ে তার সহগ, তাহলে দেখি তো অন্য চলকটা কি, এখানে ওয়াই। ওয়াইটা সমান চিহ্নের বাম পাশে আছে, আচ্ছা একটা কাজ করি, ডান পাশে নিয়ে যাবে। -2y যদি ডান পাশে নিয়ে যায়, তাহলে কি +2y হয় না? তো +2y হইলে বলছে কি, ডান পাশে নিয়ে তার সহগ, তার মানে কি ওয়াই এর সহগ। তো 2y এ ওয়াই এর সহগ কত? 2। তাহলে আমরা সেটা সেই 2টাই এখানে বসে দেবো। এবার দেখেন তো এখানে কাটাকাটি করলে আমাদের আনসারটা কত চলে আসে? আমাদের আনসারটা চলে আসে হাফ। তার মানে দেখেন, যেটা ওরা এত কষ্ট করে বের করছে, সেটা আমরা কি মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে এটা সলভ করতে পারছি। কথা মাথায় ঢুকছে? আশা করি পারবেন। ওকে, আমরা আরো কিছু সলভ করি, দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে আছে, আমি এটা দেখাই দিই। এটা দেখাই দিই, সিমিলার দেখাইছি, ভয়েস করাল একটা দেখাইছি, দেখাই দিই। তাহলে দেখেন এটা দেখাই দিই, দেখি পারি কিনা। দেখেন কি বলছে এখানে, বলছে হচ্ছে 3y স্কোয়ার। হ্যাঁ, এটা এখানে ইয়ে করে দিয়েছে। দেখেন 3y স্কোয়ার, এটা আমরা সলভ করবো এখন। তাহলে এ এর মান কিভাবে বের করবো আমরা এখানে? নিচে হবে প্রথমে 4, এরপর কি হবে? বর্গ বিশিষ্ট চলকের সহগ। দেখেন তো বর্গ বিশিষ্ট কি, ওয়াই স্কয়ার এর সহগ কত? 3, নিচে বসে দিচ্ছেন। আচ্ছা, তাহলে অন্য চলক মানে কি এক্স। তাহলে দেখেন তো -10x আছে না? তাহলে সমান চিহ্ন ডান পাশে কি হবে? +10x। তাহলে এক্স এর সহগ কত? 10। এবার এখানে কাটাকাটি করবেন, আপনি 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা কত? 5। তাহলে আমাদের এ এর মানটা হবে 5 ডিভাইড বাই কত? 6। তাহলে এটা কিসের মান পাইছে এ এর মান? যেমন দেখেন এই কোয়েশ্চেন আমাদেরকে বলছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি? মডুলাস 4a। মডুলাস কি জানি? 4a। তাহলে মডুলাস যদি 4a আনসার হয়, তাহলে 4 ইন্টু এর মান তো আমি পাইয়ে গেছি। তাহলে কত বসাবো?
5/6। ঠিক আছে, কাটাকাটি করলে আমাদের আনসার থাকবে হচ্ছে আপনার 10/3। ওকে, মাথায় ঢুকছে? আশা করি পারবেন। তার মানে হচ্ছে এটা যদি আমরা এত সহজে বের করতে পারি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এবার আসবে হচ্ছে মজা। দেখেন, এই জায়গাটা থেকে হচ্ছে ডিফারেন্সিয়েশন আমাদের একটা একটু হেল্প নিবে। মানে খুব ছোট্ট একটা হেল্প, আহামরি কোনো কিছু না। মানে এরকম না যে আপনি ডিফারেন্সিয়েশন মানে খুব আলট্রা লেভেলে জানতে হবে তাইলে আমি এটা সলভ করতে পারবো, ব্যাপারটা ওইরকম না। ঠিক আছে, ছোট্ট একটা সূত্র কাজে লাগবে। ওই যে আমরা বলি না, ডিডিএক্স x⁴n এর সূত্র, ওই সূত্রটা শুধুমাত্র এখানে কাজে লাগবে। ঠিক আছে, এবার শুনুন কি বের করবো। বের করবো পরাবৃত্তের অক্ষের সমীকরণ। আবার সেম, যদি একটা বড় সমীকরণ দিয়ে আমাকে বলে যে পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে, তখন আমরা কি করতাম? পুরো সমীকরণটাকে সমাধান করতাম, আদর্শ আকারে সাজাতাম, তারপর ওই সমীকরণের সূত্র অনুসারে লিখে সূত্রে মান বসিয়ে তারপর আমরা অক্ষের সমীকরণ বের করতাম না। এখন আমরা কি করবো, পরাবৃত্তের অক্ষের সমীকরণ জন্য শর্টকাটটা দেখেন, বলছে কি বর্গ বিশিষ্ট চলকের অন্তরজ করবো। কি বললাম? বর্গ বিশিষ্ট চলকের অন্তরজ। এখন এই কথাটার মানে কি? এখানে একটা কোশ্চেন আছে, সলভ করে দেখাচ্ছি। 5x² প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইজিক্যাল টু 0 পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করো। শুনেন কি বলছিল, বর্গ বিশিষ্ট চলক। এখানে বলেন তো বর্গ বিশিষ্ট চলক মানে কি? এক্স কে বোঝাচ্ছে না? এক্স কে বোঝাচ্ছে মানে শুধু আপনি এক্স গুলাকে আলাদা করবেন, করে নেবেন। 5x² প্লাস কত, 30x সমান ডাইরেক্ট 0 লিখে দিবেন, বাকিগুলো লেখার দরকার নেই। কারণ বর্গ বিশিষ্ট চলকের অন্তরজ করতে বলছে শুধু। ঠিক আছে, মানে যেই বর্গের চলক হবে তাকেই আমরা লিখবো। এবার এটাকে অন্তরজ করবো, দেখি বলুন তো। 5x² ডিফারেন্সিয়েট করলে 5 তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, x² কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x লিখলাম সুন্দর করে। 30x এর মধ্যে 30 তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 ইকুয়াল টু কত? 0। এবার সুন্দর করে যদি আমরা লিখি, এখানে হবে 10x, এখানে হবে 30। তাহলে 10 আর 30 যদি হয়, 10 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানে থেকে কত হবে? +3 ইকুয়াল টু কত? 0। তার মানে এটাই আমার অক্ষের সমীকরণ। এই যে এটাই হচ্ছে আমার answer। খুব মজার না? তার মানে আমাদেরকে যদি কখনো বলে যে পরাবৃত্তের রক্ত সমীকরণ বের করতে, তাহলে আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে কি, যে আমরা ওই পরাবৃত্তের কোন চলকটা বর্গ বিশিষ্ট সেটা দেখে তাকে অন্তরজ করে দিব। এখানে যদি y² হতো, তাহলে আমরা y এর সাপেক্ষে অন্তরজ করতাম। আমি এখান থেকে এই এক্সাম্পলটাকে হচ্ছে রিপিট করি, যেটা 3y² মাইনাস 10x মাইনাস 12y যেগুলো -18 লিখছে। এটারই হচ্ছে যদি আমি অক্ষের সমীকরণ বের করি, এই সমীকরণটা যদি অক্ষের সমীকরণ বের করি, তাহলে দেখেন তো কাকে কাকে আলাদা করবো, শুধু 3y² মাইনাস 12y ইকুয়াল টু 0। কারণ এখানে ওয়াইটা হচ্ছে বর্গ বিশিষ্ট চলক। এবার যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে 6y মাইনাস 12 ইকুয়াল টু কত ছিল? এখান থেকে যদি 6 দিয়ে ভাগ করবেন সবাইকে, তাহলে y মাইনাস এটাই আমার অক্ষের সমীকরণ। বুঝতে পারছি? আশা করি সবার মাথায় ঢুকছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমরা এতটুকু পর্যন্ত আসলাম। এবার আসেন পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়, আরেকটা মজার বিষয়, যে পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা নির্ণয় করব। আচ্ছা, আমি যখন শীট থেকে এটা সলভ করানো দেখাবো, তখন আমি দুইটা নিয়ম দেখাবো। শীট থেকে আমি সবগুলো দেখাই ফেলি, এবার আমি শীটে দেখাবো যে আপনাদের কি পরিমাণ মানে কমন পড়বে ইনশাল্লাহ। তো শীতে যখন যাব তখন আমি অন্য আরেকটা নিয়ম দেখাবো। আপাতত একটা শর্টকাট দেখাই, ঠিক আছে? দেখেন, পরাবৃত্তের যদি আপনি শীর্ষবিন্দু নির্ণয় করতে চান, তাইলে আপনাকে এখানেও ডিফারেন্সিয়েশনের নিয়মটাই ফলো করতে হবে। কিভাবে নিয়মটা ফলো করবেন? খুব সোজা একটা নিয়ম, আমি যেটা কোয়েশ্চেন দিয়ে সলভ করে দেখাচ্ছি। এই রুলস গুলো আপনি নিজে বুঝে যাবেন। দেখেন, সমীকরণটা আছে হচ্ছে কি y² মাইনাস 4x প্লাস 8y ইকুয়াল টু 0। আবার সেম কথা, প্রথমে কি করবা? বর্গ বিশিষ্ট চলকগুলোকে আলাদা করবে। তার মানে y² মাইনাস প্লাস 8y ইকুয়াল টু 0 লিখছি না? y লেখার পর এবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কত হবে? 2y প্লাস 8 ইকুয়াল টু কত? 0। এখান থেকে আমি যদি বলি যে 2y ইকুয়াল টু -8, কোনো সমস্যা আছে? নাই। y ইকুয়াল টু যদি আমি বলি -4, তাতেও কি কারো কোনো সমস্যা আছে? নাই। এখন দেখেন, আমরা শীর্ষ বিন্দু বের করবো। তো একটা বিন্দু মানে কি এক্স আর ওয়াই এর মান না? আমি ওয়াই এর মান বের করে ফেলছি। কিসের মান বের করে ফেলছি? ওয়াই এর মান বের করে ফেলছি। আমরা এখন কিসের মান বের করবো? এক্স এর মান। কিভাবে বের করবো? শোনো, এই ওয়াই এর মানটা আমি আবার পরাবৃত্তের আসল সমীকরণে বসাই দিব। ওয়াই এর মান দেখবেন যে এক্স এর মান পেয়ে গেছে। তাহলে ওয়াই এর মান -4 যদি বসান, তাহলে ওয়াই স্কয়ার মানে কত হবে? 6 -4x জানি না, তারপর কত? 8y। তাহলে দেখেন প্লাস মাইনাস মাইনাস 4 কত? 32 ইকুয়াল টু কত? 0। তাহলে দেখেন +16 -32। তাহলে আমাদের ক্যালকুলেশন অনুসারে ব্যাপারটা কত হয়ে যাবে? ইকুয়াল টু 16। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? -4। এই যে আপনি x এর মান পাইছেন আর y এর মান পাইছেন, এটাই হচ্ছে আপনার শীর্ষবিন্দু এর মান। কত? -4 -4। শেষ। কত সহজ না? না হয় এটাকে ভেঙে সুরে কত কিছু করতে হইতো।
তাহলে আমরা কিভাবে পরাবৃত্তের শীর্ষবিন্দুটা বের করবো? আমরা বর্গ বিশিষ্ট চলকটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করবো, এখান থেকে যে কোনো একটা মান পাবো। যেমন এখানে ওয়াইটা হচ্ছে বর্গ বিশিষ্ট চলক, সেজন্য আমরা প্রথমে ওয়াই এর মান পাইছি, ওয়াই এর মান সমীকরণে বসে এক্স এর মান পাইছি। সমীকরণটা যদি এক্স স্কয়ার হইতো, তাহলে আমরা এক্স এর মান শুরুতে পেতাম, এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান পাইতাম। ইজি ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন। বলছে কি, এক্স স্কয়ার প্লাস 4x। আমার থিকনেস বেশি। ওকে, দেখেন, বলছে কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y। তাহলে এখানে কোন চলকটা বর্গ বিশিষ্ট? এক্স। তাহলে আমরা আলাদা করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত ভাইয়া, 4x সমান কত, 0। তাহলে ডিফারেন্সিয়েট করবো, তাহলে কত হবে, 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া কত আসবে, -2। এবার এই এক্স ইজ ইকুয়াল টু -2 আমি কোথায় বসাবো? আবার এই পরাবৃত্তের আসল সমীকরণটাতে বসাবো। তাহলে আসেন তো বসাই। -2 কে স্কোয়ার করলে কত, 4। -2 গুণ করে দিলে কত, -8। প্লাস কত হবে, 2y ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া, 0। তাহলে এখান থেকে দেখেন তো কত আসবে, 2y ইজ ইকুয়াল টু 4। তাহলে y এর মানে ইজ ইকুয়াল টু কত, 2। তাহলে আমার সমীকরণে এ মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত হলো, -2, 2। আনসার। ঠিক আছে। এবার আমরা শীর্ষবিন্দু বের করে ফেলবো। এখানে আরেকটা এক্সাম্পল আছে, আপনার করে দেখবেন ইনশাল্লাহ। তো দেখেন, টাইপ 5 বলছে কি, পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয়। তাহলে আসেন হচ্ছে আমরা এখন পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করবো। আচ্ছা, এখানে যারা আপনারা হয়তো বা এই ভিডিওটা অনেক ব্যাচে দেখতে পারেন, 27 যারা নতুন তারাও দেখতে পারেন। তো এখানে আহ শীর্ষবিন্দু বলতেছি, উপকেন্দ্র বলতেছি, এইগুলার পজিশন যদি আপনি না বুঝেন, না চিনেন, বেসিকটা যদি না থাকে, তাহলে কিন্তু আমাকে দোষারোপ করা যাবে না। কারণ আমি আসলে অলরেডি এগুলার ক্লাস নিয়ে রয়েছে, আমাদের সৃজনশীল ক্লাসটাও শেষ, আমাদের শুধু বহির্বাচন ক্লাসটা বাকি ছিল। তো আমরা সবগুলো বেসিক পড়াই, সেজন্য এখানে এসে আর এতটা ডেভেলপ করে এগুলা আমি বলতেছি না, কোন চিত্রে দেখাচ্ছি না। কারণ যারা পড়ছে তারা মানে বুঝতেছে যে আচ্ছা এটার পজিশনটা এরকম, এটা দিয়ে এটা বুঝাচ্ছে, ওটা বুঝাচ্ছে সেটা। আমি জাস্ট শর্টকাট গুলো শিখাচ্ছি, ওকে। তো তাদের যদি কারো যদি মিসিং থাকে বেসিকটা, তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিবা। আসো, পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করবো। এখন দেখেন, পরাবৃত্তের উপকেন্দ্র যখন আমি আসলে নির্ণয় করতে যাব, আমার দুইটা জিনিস আগে থেকে বানায় রাখতে হবে। আচ্ছা, কি বানাবো? প্রথমে শীর্ষবিন্দু বানাবো, এরপর এ বানাবো। তোমাদের মাথা আসতে হবে যে ভাইয়া আবার শীর্ষবিন্দু আর এ কেন লাগতেছে? লাগতেছে ভাই, লাগতেছে। কোন জায়গায় লাগতেছে সেটা আমরা দেখবো। কিন্তু কথা হচ্ছে, শীর্ষবিন্দু আর এ পারবো কিনা? অবশ্যই পারবো। এই মাত্র দেখে আসছে শীর্ষবিন্দু বানানো, কিভাবে বানানো, ডিফারেন্সিয়েশন দিয়ে বানাবো, ঠিক আছে। এরপর এ কিভাবে বানাবো তাও আমাদের জানা আছে। এই 3 নাম্বারটা আমি হাতে করে বুঝাই দিচ্ছি, দেখেন। প্রথমে একটা সমীকরণ দিতে, এই সমীকরণটা দেখেন, বলছি কি 3x² - 4y। তাহলে আমাকে দেখুন, আমি প্রথমে শীর্ষবিন্দু বানাবো। কি বিন্দু বানাবো ভাইয়া? শীর্ষবিন্দু বানাবো। কিভাবে বানাবো? বর্গ বিশিষ্ট চলকটা নিবো। কত আছে ভাইয়া, 3x² + 6x সমান 0। তাহলে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। ডিফারেন্সিয়েট করলে কত হবে, 6x + 6 = 0। রাইট। তাহলে x কত চলে আসবে, -1। ওকে। তাহলে এক্স এর মান যদি -1, আমি আবার কোথায় বসাই দিই, পরাবৃত্তের সমীকরণে বসাই দিই, তাহলে আমি ওয়াই এর মান পাবো। এটা দেখেন, -1 কে স্কোয়ার করলে 1, তাহলে কত হবে, 3। এটা হচ্ছে -4y -6 - 5 কত, 0। তাহলে -6 -5 -11, -11 প্লাস 3 হচ্ছে -8। তাহলে -8 সেটা হয়ে যাবে +8। তাহলে ওয়াই হয়ে যাবে হচ্ছে আপনার -2। তাহলে এই যে আপনি বিন্দুটা পাইছেন না, এটা আসলে শীর্ষবিন্দু পাইছেন। যে কিসের বিন্দু পাইছেন, শীর্ষবিন্দু, যেটা হচ্ছে -1 কত, -2। এটা রাখেন, কারণ আমরা আমাদের শুরুতে বলছি কি শীর্ষবিন্দুটা লাগবে। এরপর কিসের মান লাগবে, এ এর মান। আসেন আমরা এবার এ এর মানটা বের করি। তাহলে আসেন, এ মানে আমরা কি জানি, কিভাবে বের করতাম, নিচে বসবে 4। এরপর কি, বর্গ বিশিষ্ট চলকের সহগ। বর্গ বিশিষ্ট চলক হচ্ছে x², x² সহগ কত, 3। আচ্ছা, অন্য চলকে ওয়াই, ওয়াইটাকে ডান পাশে নিবো না, তাহলে -4y ডান পাশে গেলে +4y। তাহলে +4y টা কত হবে, 4, 4 আর 4 কাটা, এর মান কত হয়ে গেল, 1/3। এখন কথা হচ্ছে, আমি তো সবই বের করলাম, আমি কি করলাম, সবই বের করলাম। কি কি, এ বের করলাম, এরপর হচ্ছে শীর্ষবিন্দু বের করলাম। এখন আমি কিভাবে উপকেন্দ্র পাবো? শোনো এবার, ভালো করে শোনো। এই যে সমীকরণটা, এই সমীকরণে কোন চলকটা বর্গ বিশিষ্ট, এক্স চলকটা বর্গ বিশিষ্ট। যেই চলকটা বর্গ বিশিষ্ট হবে, শীর্ষবিন্দুতে সেই চলকের মান চেঞ্জ করব না। আবার বলতেছি, সমীকরণ দেখবা, দেখার পর সমীকরণে যেই চলকটা বর্গ বিশিষ্ট হবে, এখানে কোন চলকটা বর্গ বিশিষ্ট, এক্স, শীর্ষবিন্দুতে সেই এক্স এর মান -1টা আমি চেঞ্জ করবো না। তার মানে উপকেন্দ্রেও -1টা -1এই থেকে যাবে। চেঞ্জ কোথায় হবে, ওয়াই এর মানটা চেঞ্জ হবে। ওয়াই এর মানটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, যেইটা শীর্ষবিন্দুতে ছিল কত ছিল, -2 ছিল না,
সেটার সাথে ওই যে এ বের করছেন না, সেই এটা যোগ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এবার আপনাদের সিম্পলি যোগ করে দিলেই হবে। তাহলে লসাগু নিলে নিচে কত হবে? 3। উপর কত হবে? -6 + 1, তার মানে -5। এটাই হচ্ছে আপনার উপকেন্দ্র। মজার বিষয় না? তাহলে আমি আবার রিপিট করতেছি, করছি কি কি ভেঙে ভেঙে অনেক কাজ করছি কিন্তু। প্রথমে বের করবো শীর্ষবিন্দু, তারপর বের করবো হচ্ছে এ এর মান। এরপর সমীকরণে দেখবো যে কোন চলকটা বর্গ বিশিষ্ট। কোন চলকটা বর্গ বিশিষ্ট, তাকে কি করবো না, তার মানটাকে, সেই চলকের মানটাকে চেঞ্জ করব না। অন্য চলক যেটা আছে সেটার সাথে একটা যোগ করে দিব। এটা কি করে দিব? যোগ করে দিব। যেটা আনসার আসবে সেটাই আমার উপকেন্দ্র। কেন? আরেকটা এক্সাম্পল দিয়ে আছে, এটা নিজেরা ট্রাই করবেন, মিলাই নেবেন। এরপর দেখেন, নিয়ামকের সমীকরণ। কিসের সমীকরণ? নিয়ামকের সমীকরণ। শুনেন, এই যে টাইপ 7 আছে না, আচ্ছা এগুলো তো আপনারা এভাবে লিখবেন, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। এটা তো পরাবৃত্তের উপকেন্দ্র আছে। এটা ঠিক আছে, ওকে ঠিক আছে। এটা আপনি কি লিখবেন? পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। শুনেন, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ আর পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সেম, একটু ভিন্ন শুধু। একটু ভিন্ন, কি বললাম? পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ আর পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি বললাম? সেম, একটু ভিন্ন। আগে আমি ভিন্নতাটা হচ্ছে বুঝাই দিই, তারপর হচ্ছে বাকি কথাবার্তা। শুনেন, এটা হচ্ছে শর্টকাট। কোন জায়গাটা? প্রথমে শীর্ষবিন্দু বের করা, এ বের করা। এই কিছুক্ষণ আগে যেটা করছি সেখানে কি বের করতে হয়েছে? শীর্ষবিন্দু আর এ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তো, ওয়াই স্কয়ারের যেটা সমীকরণ, কি স্কয়ার? ওয়াই স্কয়ারের যেটা সমীকরণ, যদি প্রশ্নে দেয়া সমীকরণটা ওয়াই স্কয়ার হয়, তাহলে আমার নিয়ামকের সমীকরণটা কি হবে? x - x এর মান প্লাস এ। কি বললাম? x - x এর মান প্লাস এ। ঠিক আছে, তার মানে ওয়াই স্কয়ার বললে এক্স। শুনুন এবার, এক্স স্কয়ার বললে কি? y - y এর মান প্লাস এ, তাহলে কি প্লাস এ? কি যোগ করতেছি? এটাকে যোগ করতেছি কোথায়? নিয়ামকের সমীকরণে। এবার আসেন, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখেন, সেম। শীর্ষবিন্দু বের করছে, এ বের করছে। এটা এ, এটা জিরো টিরো লিখে না আবার। এটা এ, ঠিক আছে। এ। শুনেন এবার, এখানে কি করছে দেখেন তো, ওয়াই স্কয়ারের সমীকরণ সেম। ওয়াই স্কয়ার বললে এক্স, এক্স স্কয়ার বলে ওয়াই, কিন্তু এখানে এটা মাইনাস করছে। এখানে এটা কি করছে? মাইনাস করছে। তার মানে নিয়ামকের সমীকরণে এটা যোগ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণে এটা বিয়োগ। এবার আমরা সলভ করবো, ওকে? আমরা এটাই সলভ করি। দেখেন কি বলছে, প্রথমে এ বের করতে হবে, তারপর কি বের করতে হবে? মানে এই শীর্ষবিন্দু বের করতে হবে। শুনেন, এই অংশটা হচ্ছে শীর্ষবিন্দু বের করার জায়গা। যে দেখেন, ওয়াই স্কয়ার আর 4y ডিফারেন্সিয়েট করছে, ওয়াই এর মান কত পাইছে? -2। সেই ওয়াই এর মান সমীকরণে বসাচ্ছে, এক্স এর মান পাইছে হচ্ছে 3। এর মান বের করতেছে শর্টকাট দিয়ে, শর্টকাট দিয়ে এর মান পাইছে কত? 1। তাহলে এবার কি জানা ছিল? সমীকরণ কিসের? সমীকরণ কিসের? ওয়াই স্কয়ার এর। তাহলে ওয়াই স্কয়ার হলে কি হবে? x - এর মান। এখন বলতো যে এক্স এর মান কত, এই যে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3, বসে দেন। প্লাস হচ্ছে এ, একে কি করবেন? যে যোগ করবেন, যে না? তো এ এর মান কত? 1। আপনি এই যে যোগ করেন, ইকুয়াল টু কত? 0। রাইট? তাহলে এখান থেকে হবে x - 2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নিয়ামকের সমীকরণ। একদম সহজ, এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে না। ঠিক আছে। আচ্ছা, একইভাবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণের কোনো কোয়েশ্চেন থাকলে সলভ করে ফেলবেন। আচ্ছা, এরপর আসলে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, রেখার পরাবৃত্তকে স্পর্শ করা শর্ত। ক্লাস বলছিলাম, তেমন রাখার সহজ উপায়টা হচ্ছে, যদি কখনো আমাদের আপনার এম ঢাল বিশিষ্ট, এম ঢাল বিশিষ্ট কোন সরলরেখা যদি পরাবৃত্তকে কি করে? স্পর্শ করে, সেক্ষেত্রে শর্তটা হবে কি? সি ইজ ইকুয়াল টু আম। সি ইজ ইকুয়াল টু কি? আম। আম মানে কি? এ বাই এম। ঠিক আছে। আর স্পর্শ বিন্দুর স্থান হবে, এটাও মনে রাখবেন, এ ডিভাইড বাই এম স্কয়ার। এটা অবশ্যই এম স্কয়ার হবে। এম কি হবে? স্কয়ার হবে। এ ডিভাইড বাই এম স্কয়ার, আর কমা দিয়ে 2a ডিভাইড বাই এম, এই দুইটা জিনিস মুখস্থ করে নেবেন। এখানে আমরা এটা একটু সলভ করে দেখাচ্ছি আপনাদেরকে। বলছে হচ্ছে কে এর মান কত হইলে এই রেখাটাই পরাবৃত্তকে স্পর্শ করে। ঠিক আছে। কিসের মানটা লাগবে না বাজে, এটা আপনা আপনি বের হবে। প্রথমে রেখাটা দেখেন, প্রথমে রেখাটা দেখেন। বলছে এই রেখাটা পরাবৃত্তকে কি করছে? স্পর্শ করছে। কথা হচ্ছে ভাই, যেই রেখাটা এখানে দিছে সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখা। কিন্তু এটা কি ওইভাবে সাজানো আছে? নাই। আসেন সাজাই। তাহলে প্রথমে আগে হচ্ছে যে সাজানো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ট্রাইজ এক্স প্লাস কে। ওকে, বুঝে নিছি। এবার দেখেন তো এখানে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে ভাইয়া? 6x। তাহলে এখন ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এটাকে কি আকারে সাজানো হবে? 4a x আকারে সাজাতে হবে না? দেখেন কিভাবে সাজাবেন। ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4a x আকারে সাজাবেন। তো 4a এর জায়গায় এখানে কত আছে? 6। আপনি কি লিখবেন? 4a সমান কত লিখবেন? 6। এখান থেকে a এর মান পেয়ে যাবেন। সেখান থেকে কিসের মান পেয়ে যাবেন? a এর মান পেয়ে যাবেন। দেখেন a এর মান কত পেয়েছেন আপনি? 3/2। এর মান কত পেয়েছেন? 3/2। সবগুলো মান পাইছি। এবার আসেন দেখলাম, খেলাটা হচ্ছে কি? সি ইজ ইকুয়াল টু আম, এ ডিভাইড বাই কত? এম। পি মানে কি? সরলরেখার কনস্ট্যান্ট। সরলরেখার কনস্ট্যান্ট, সরলরেখাতে কনস্ট্যান্টটা কত? কে। বসাই দেন। এরপর এই এটা দিয়ে কি বোঝাই? পরাবৃত্তের। তো পরাবৃত্তের এটা কত পাইছেন আপনি? 3/2। আপনি বসে দেন এখানে 3/2। আর এম মানে কি? ঢাল, সরলরেখাটা ঢাল। সরলরেখার ঢাল কি? এক্স এর সহগ কত? 3। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 3। ঠিক আছে, 3 ডিভাইড বাই কত? 6। তার মানে কত হয়ে যাবে? 1/3।
ওটা মাথায় ঢুকছে? ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? তাহলে আমাদের এখানে স্পর্শ করার যে শর্তটা, স্পর্শ করার যে শর্তটা সেটা হবে কত, সরি সরি, এটা ভালো করে থ্রি ক্যামেরা হয়। আমি হচ্ছে কি, তিন দিয়ে ভাগ করে এটাতে টু হবে। আচ্ছা, তাহলে এটা কত হবে, টু। শুনেন, তাহলে কে এর মানটা কত হবে, টু, হাফ। কে এর মানটা কত হবে, হাফ, একটা পাইছে। এবার যদি স্পর্শ বিন্দু বের করতে পারে, যেমন এখানে বলছে স্পর্শ বিন্দু বের করতে, সেম আর কি। এ এর মান বসে দিবেন, এরপরে এম কে স্কয়ার করে দিবেন, টু এর মান বসে দিবেন, আবার এমটা বসে দিবেন, শেষ। আশা করি পারবেন। আচ্ছা, এরপরে শেষের এটা পরামিতিক স্থানাঙ্ক, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। শুনেন, আপনাকে যদি কখনো বলে যে পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত, আপনি ঠান্ডা এটা মুখস্থ মারবেন যে কত, এ টি স্কোয়ার, কত, এ টি স্কোয়ার, এরপর কত, টু এ টি। এটা হচ্ছে পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। আপনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করবে, যে হুবহু ডাইরেক্ট বলবে যে পরামিতিক স্থানাঙ্ক কত। তো এটা অপশনে থাকবে, আপনাকে জাস্ট জায়গা দিতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে আমাদের পরাবৃত্ত শেষ। আশা করি সবার হচ্ছে এই অংশটা মাথায় ঢুকছে। নেক্সট অংশ হচ্ছে আমরা হচ্ছে উপবৃত্ত আর কি দেখবো, অধিবৃত্তের অংশগুলো দেখবো। এর আগে ছোট করে আমি একটু করে আপনাদেরকে শীটের অংশটা হচ্ছে একটু করে দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, যে শীটে আমরা কি কি কমন পাচ্ছি দেখেন। প্রথমে দেখেন হচ্ছে এক নম্বর, এটা তো আমরা অলরেডি সলভ করছি। আচ্ছা দেখেন, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পারবো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা কিসের কণিক, পরাবৃত্ত না? তাহলে কি ফোর এ না? তাহলে এটা শর্টকাটে বের করবেন, ফোর দিয়ে গুণ করে দিবেন। পারবেন? ইনশাল্লাহ পারবেন। দেখেন তো কিসের স্থানাঙ্ক বলছে, শীর্ষের স্থানাঙ্ক। কিভাবে শিখছি যে বর্গ বিশিষ্ট চলকটাকে কি করব, বর্গ বিশিষ্ট চলকটাকে ডিফারেন্সিয়েট করবো। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা একটু দেখে দিই, দেখেন তো। এটা কিরকম আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স প্লাস ফোর ওয়াই না? এখন এটাকে কিন্তু ওয়াই জাতীয় গুলো একসাথে নিয়ে আসবেন। কিরকম, ওয়াই স্কোয়ার, ওয়েট, ওয়াই স্কোয়ার কি করে ফেলবেন, একসাথে নিয়ে আসবেন। ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই করে ফেলবেন ওটাকে। কত করে ফেলবেন, মাইনাস ফোর ওয়াই। এবার ডিফারেন্সিয়েট করে ফেলবেন। এবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, টু ওয়াই মাইনাস ফোর, টু ওয়াই মাইনাস ফোর। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ওয়াই ইজ কত যাবে, টু হয়ে যাবে, ওয়াই এর মান টু। এবার ওয়াই এর মান টু আপনি এখানে বসাবেন, তাহলে টু বসে দিলে এখানে কত হবে ভাইয়া, এটা হবে ফোর। এটা হবে কত হবে, ফোর। আচ্ছা, এরপর হচ্ছে ফোর এক্স, জানি না। এরপর ফোর ওয়াই, তার মানে কত হবে, এটা প্লাস এইট মাইনাস এইট। তাহলে এটা আর এটা কাটা, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, ওয়ান। এক্স এর মান কত হয়ে যাবে, ওয়ান। তাহলে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে, ওয়ান টু। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ওয়ান টু, তার মানে প্রথমটা আনসার। ঠিক আছে, মাথায় ঢুকছে? তার মানে কখনো যদি সমান চিহ্নের মানে এপাশ এপাশ করা থাকে, তাহলে মাথায় রাখবেন যে বর্গ বিশিষ্ট চলকগুলোকে এক পাশে নিয়ে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? আচ্ছা, সেটা গেল। এরপর হচ্ছে আরো বেশ করলে অনেকগুলো অনেকগুলো নতুন পেপার পাবেন। আচ্ছা, এটা দেখেন, এটা দেখেন, এটা অবশ্য উপবৃত্তের, এটা উপবৃত্তের। আমি আরো কয়েকটা জিনিস দেখানো ছিল। হ্যাঁ, যেমন এটা দেখেন, পরাবৃত্তের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কিভাবে বের করবেন। প্রথমে কি বের করবো, শীর্ষবিন্দু। প্রথমে কি বের করবো, শীর্ষবিন্দু। এরপর কি বের করবো, পরাবৃত্তের। এরপর আমরা কিসে যাব, যেহেতু সমীকরণটা কার, এক্স স্কয়ারের না, এক্স স্কয়ারের, তাহলে সমীকরণটা কি হবে দেখি বলুন তো, ওয়াই মাইনাস ওয়াই এর মান, ওয়াই মাইনাস কি হবে, ওয়াই এর মান, প্লাস কি, এ ইজ ইকুয়াল টু কত, জিরো, শেষ। এখান থেকে যেটা আসবে সেটাই আনসার। আসবে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপর দেখেন, ওই যে রেখাটা পরাবৃত্তকে স্পর্শ করলে ডাইরেক্ট শীর্ষবিন্দু, সরি ডাইরেক্ট স্পর্শ বিন্দুর সূত্রটা বসাতে। এরপর ওই যে কিছুক্ষণ আগে বুঝলাম, যে মনে আছে যে পরাবৃত্তের দেখা যায় হচ্ছে চিত্র দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এই দেখেন চিত্র দিয়ে কোয়েশ্চেন গুলো, এই দেখেন চিত্র দিয়ে কোয়েশ্চেন গুলো, ওকে? তো এই কোয়েশ্চেন গুলোই হচ্ছে এভাবে আমরা সলভ করবো। এই দেখেন অসংখ্য অসংখ্য এরকম, মানে এটা একটা কমন একটা বিষয় আর কি পরাবৃত্তের ক্ষেত্রে, যে এখান থেকে আসাটা, ওকে? আচ্ছা, আমার মনে হয় আরেকটা বিষয় দেখানো ছিল, সেটা হচ্ছে স্পর্শ বিন্দু না? যারা আমি রিলেটেড কোন একটা কোয়েশ্চেন আগে খুঁজে বের করে একটু, যে স্পর্শ বিন্দু হচ্ছে আমরা ভিন্ন কোন উপায়ে হচ্ছে বের করতে পারি। আচ্ছা, সরি, স্পর্শ বিন্দু, শীর্ষবিন্দু কি ছিল, শীর্ষবিন্দু, এটাই আমি বের করে দেখাই। কি বলছে, শীর্ষবিন্দু বের করতে হয়েছে, কেমনে বের করবো। প্রথম কথা হচ্ছে আপনাকে জানতে হবে যে একটা পরাবৃত্তের শীর্ষবিন্দুর পজিশনটা কোথায়। এটা একটা পরাবৃত্ত, ওকে? এই পরাবৃত্তে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে ঠিক এই জায়গায়, এই লাল বিন্দুটাতে, এটাই হচ্ছে শীর্ষবিন্দু। তার মানে কি, আমি এটা বলতে পারবো না যে এই লাল বিন্দুটা আমার পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, মানে শীর্ষবিন্দুটা পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, তার মানে শীর্ষবিন্দু দিয়ে পরাবৃত্তটাকে কি করা যাবে, সিদ্ধ করা যাবে, রাইট? তো আমি কি করব, অপশন টেস্ট করবো, একটা একটা বিন্দু বসাবো, ঠিক আছে? বিন্দু বসা দেখবে যে সিদ্ধ হচ্ছে কিনা। যেমন এখানে এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান টু, একটু এই সমীকরণে বসাই দেখি বলেন, ওয়াই এর মান টু হলে এটা কত হয়ে যাবে, ফোর। এক্স এর মান ওয়ান হয়ে গেলে এটা কত, ফোর, প্লাস ওয়াই এর মান টু হয়ে গেলে এটা প্লাস এইট, এটা কত, মাইনাস এইট। এটা আর এটা কাটা, তার মানে কত হয়ে গেল ভাইয়া, কত হয়ে গেল, ফোর সমান ফোর। তার মানে কি, সমীকরণটা অবশ্যই সিদ্ধ করছে। সেদিন হয়তো তার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে। তাহলে আমাদের আনসারটা কত, ওয়ান টু। এবং কিছুক্ষণ আগে যখন একই কোয়েশ্চেন আমরা সলভ করছিলাম কি দিয়ে, ডিফারেন্সিয়েশন দিয়ে, তখনও কিন্তু আমরা আনসার সেম পেয়েছিলাম। তো যার যে নিয়মটা ভালো লাগে, সে নিয়ম দিয়ে হচ্ছে এটা সলভ করবা, ঠিক আছে?
আমরা নেক্সট পার্ট পরের ভিডিওতে দেখবো হচ্ছে উপবৃত্ত আর অধিবৃত্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।